ড্রামার শুরুতেই ইয়ান যখন এই কথা বলে তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয়েছে ইয়ান তার ভাই তিয়ানের সাথে দেখা করেছিল, অর্থাৎ আসল তিয়ানের সাথে। তো তখন ইয়ান তিয়ানকে জিজ্ঞাসা করে যে ভাই এটা আবার কোন জায়গা। তখন তিয়ান বলে যে এটাই শূন্য স্থান। তখন ইয়ান বলে যে মৃতরা তাদের স্পিরিচুয়াল বিবেক ত্যাগ করে এমন স্থান। তিয়ান বলে যে হ্যাঁ, কিন্তু তোমার এই জায়গাতে থাকা উচিত নয়, তোমার মানব জগতে ফিরে যাওয়া উচিত। এই কথা বলে তিয়ান পবিত্র রাজকুমারী মুলিংয়ের স্মৃতি তার কাছে আনে, আর ইয়ানকে বলে যে এটা পবিত্র কুমারী মুলিংয়ের স্মৃতি, এটা তুমি তোমার সাথে ফিরিয়ে নিয়ে যাও। এই কথা বলে সে ইয়ানের ভিতরে মুলিংয়ের স্মৃতি দিয়ে দেয় আর তাকে সেখান থেকে মানব জগতে পাঠিয়ে দেয়। তো এইভাবেই ইয়ান আবারও জীবিত হয়েছিল এবং তার কাছে মুলিংয়ের স্মৃতিগুলো এসেছিল, যেটাতে সে মুলিংয়ের বৈশিষ্ট্যের অভিনয় করতে পেরেছিল। তো এই ফ্ল্যাশব্যাক শেষে ইয়ান তিয়ানকে আবারও বলে যে মুলিং কখনোই ফিরে আসবে না। এই কথা শুনে তিয়ান অনেক রেগে যায়, সে এটা বিশ্বাসই করতে চায় না। তিয়ান আর মুলিং এর কিছু স্মৃতি দেখানো হয়। আমাদের দেখানো হয় তিয়ান যখন শাহ ছিল তখন সে মুলিং এর সাথে অনেক ভালো ভালো সময় কাটাতো। তো তাদের এই সুন্দর সময়ের মধ্যেও একদিন দেখানো হয় যে মুলিং শাহকে এসে বলে যে আমাকে আমার মাস্টার ডেকেছেন, আর তুমি আমাকে সময় দাও, আমি ঠিক সময় মতো ফিরে আসবো, আর তুমি আমার এই মেরুটি রাখো। এই কথা বলে মুলিং চলে গিয়েছিল। আর যখন সে শাহের কাছে ফিরে আসে তখন শাহ মুলিংকে জিজ্ঞাসা করে যে তুমি এত সময় কেন নিলে। তখন মুলিং শাহকে বলছিল যে নির্লজ্জ একটা প্রাণী, আমি তোমাকে আজ এখানে আটকে রাখবো। এই কথা বলে সে শাহকে আঘাত করে আর সে তার পাওয়ারের মাধ্যমে সেখানে একটা ব্যারিয়ার তৈরি করে। আর সে সেই ব্যারিয়ার তৈরি করতে ইউনশা পাখার প্রয়োগ করেছিল, অর্থাৎ সেই পাখার মাধ্যমেই সে সেই ব্যারিয়ারটি তৈরি করেছিল। তো এই ফ্ল্যাশব্যাক শেষে তিয়ান তাদেরকে বলে যে হয়তো আমি এখনো তার অনেক স্মৃতি ধরে রাখতে পারতাম। তো তখনই আমরা আবার আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আর এখন আমাদেরকে যে ঘটনাটি দেখানো হবে এটা কিন্তু তিয়ান জানে না। আমাদেরকে দেখানো হয় মুলিং যখন শাহের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল তখন তার সাথে তার মাস্টার দেখা করে। মুলিং এর মাস্টার তাকে অনেক অপমান করে আর বকা দিচ্ছিল, কারণ সে তাদের নিয়ম ভেঙে একটা রাক্ষসের সাথে সম্পর্ক করেছিল, যেটাতে মুলিং এর মাস্টার তাকে তার পদবি ত্যাগ করতে বলে। কিন্তু মুলিং যখন ক্ষমা চায় তখন তার মাস্টার বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আমার কাছে আসো। এই কথা শুনে মুলিং যখন তার মাস্টারের কাছে যায় তখনই মুলিং এর মাস্টার তার পাওয়ারের মাধ্যমে মুলিংকে বশে করে নেয়, অর্থাৎ সে তাকে কন্ট্রোল করছিল। সে যেন শাহের কাছে যায় আর তাকে এই পাখার মাধ্যমে অর্থাৎ ইউনশান পাখার মাধ্যমে তাকে সিল করে। তো এরপরে মুলিং শাহের কাছে গিয়েছিল আর তাকে ইউনশান পাখার মাধ্যমে সেই গুহাতে সিল করেছিল। এখানে শাহ অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে শাহ, সে যেন তাকে আঘাত না করে। এক পর্যায়ে শাহ তার কাছে থাকা মুলিং এর সেই মেরুটিও তাকে দেখায়, যাতে মুলিং যেন তাকে চিনতে পারে। কিন্তু মুলিং তো তার কন্ট্রোলেই ছিল না, যার জন্য সে তাকে চিনতেই পারছিল না। এক পর্যায়ে তাকে সম্পূর্ণ সিল করা হয়ে গেলে তখন মুলিং তার কন্ট্রোল ফিরে পায়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল, কারণ সে শাহকে একদম সম্পূর্ণভাবে সিল করে ফেলেছিল। মুলিং যখন এটা দেখে তখন সে নিজে নিজে অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। তো তখন মুলিং শাহকে এইভাবে সিল করার জন্য অনেক কষ্ট পায় আর সে তার এই ব্যর্থতা সহ্য করতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করে। আর মুলিং তার নিজেকে শেষ করে দেওয়ার মাধ্যমে তার মন শাহের সাথেই বন্ধ করে রেখেছিল। 1000 বছর ধরে সে শাহের সাথেই আছে, অর্থাৎ জীবিত নয় কিন্তু তার মনের ভিতরে আছে। তো এই স্মৃতিগুলো অর্থাৎ এই ফ্ল্যাশব্যাকটা আসলে ইয়ান তিয়ানকে বলছিল। এই কথাগুলো শোনার পরে তিয়ান ইয়ানকে বলে যে আমি কোনোভাবে এটা বিশ্বাস করি না, আমি চাই যে সে নিজে এসে আমাকে সত্যটা বলুক। এই কথা বলে তিয়ান সে ব্যারিয়ারটি ভেঙে ফেলে আর সে অনেক পাগলামো শুরু করে দেয়, অর্থাৎ তিয়ান যাকে পাচ্ছিল তাকে ধরে আঘাত করছিল, সে পাগলের মতো ম্যাজিক ইউজ করছিল। তো এক পর্যায়ে তিয়ান যখন চেন আর ইয়ানের উপরে আক্রমণ করতে যাবে তখন তার সামনে এক্সেও চলে আসে। সে এসে তাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমি একে সামলাচ্ছি। তো তখন ইয়ান আর চেন সেখান থেকে চলে যায়। আসলে এক্সেও তিয়ানের জন্য কাজ করলেও তার ভিতরে কিছুটা মনুষ্যত্ব ছিল, অর্থাৎ সে ইয়ানকে শুরু থেকেই হালকা সাহায্য করত। এরপর দৃশ্যে দেখতে পাই ইয়ান আর চেন যখন এক জায়গায় বসে তাদের স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করছিল, এক্সেও চলে আসে আর তার হাতে আমরা ইউনশান পাখা দেখতে পাই। সে এটা ইয়ানের জন্য খুঁজে এনেছিল। আসলে এই পাখাটি চ্যাংচি প্যাভিলিয়নে সংরক্ষণ করা ছিল, আর এই পাখাটি যারা রক্ষা করছিল তারা শুধুমাত্র ইয়ানের মতো একজন মেয়েকেই এটা দিতে পারতো, কারণ ইয়ানের ভিতরে ইন কোর আছে, যেটা কি সাধারণ কোনো কাল্টিভেটরে থাকতে পারে না। তো যার জন্য সে এই পাখাটি আনতে পেরেছিল। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে ইয়ান আর চেন চলে আসে তিয়ানের কাছে। তিয়ান তার কাল্টিভেশন করছিল, তো তখন সে তাদের উপর আক্রমণ করে দেয়। তিয়ান যখনই তাদের উপর আক্রমণ করে তখনই ইয়ান আর চেন তাকে নিয়ে ডেমন গড ভ্যালির সামনে চলে আসে। তখন আমরা চেনের হাতে মুলিং এর সেই মিররটি দেখতে পাই।
চেন বলে যে তুমি যদি আমাকে আক্রমণ করো তাহলে আমি এটা নিচে ফেলে দেব, কিন্তু তিয়ান শোনে না, যেটাতে চেন সেই মিররটি ডেমন গড ভ্যালিতে ফেলে দেয়, যেটাতে তিয়ানও নিচে লাফ দেয়। তখন চেন আর ইয়ানও ডেমন গড ভ্যালিতে চলে আসে। অন্যদিকে আমরা তিয়ানকে দেখতে পাই, সে সেই গুহাতেই সেই মিরর নিয়ে বসেছিল, যে গুহাতে তাকে মৌলিং সিল করেছিল। সে মৌলিং মৌলিং বলে কান্না করছিল। তিয়ান যখন সেখানে ছিল তখন সেখানে মৌলিঙ্গের সেই বন্ধ করা মন চলে আসে। সে সেই মিরর ভিতরে প্রবেশ করে তিয়ানকে বলে যে শাহ আমি দুঃখিত, এই কথা বলে সে চলে যায়। তো এখন থেকে আমরা তিয়ানকে শাহ বলবো, কারণ সে তো আসলে শাহই ছিল। তখন শাহ সেই মিরর তার বুকে নিয়ে কান্না করছিল। তখন সেখানে ইয়ান আর চেন চলে আসে। ইয়ান এসে চেনকে বলে যে শাহ মৌলিং অনেক আগে চলে গিয়েছে, সে আর ফিরে আসবে না, তাই তুমি এটা ছেড়ে দাও। এই কথা শুনে শাহ বলে যে কি, তাকে ছেড়ে দিব? এই কথা বলে শাহ ইয়ানের কাছে আসে আর তাদেরকে বলে যে এই মিররটাই আমার মৌলিং এর একমাত্র স্মৃতি ছিল, যা তোমরা নষ্ট করে ফেলেছো, আর এখন তুমি আমাকে তাকে ছেড়ে দিতে বলছো। এই কথা বলে শাহ বলে যে যদি মৌলিং নাই থাকে তাহলে আমার এই দেহ নিয়ে থাকার কি দরকার। এই কথা বলে সে সেই দেহ নষ্ট করে ফেলে আর তিয়ানের দেহ থেকে বের হয়ে আসে। শাহ তিয়ানের দেহ থেকে বের হয়ে তাদেরকে বলে যে মৌলিং এর সাথে থাকার জন্য আমাকে কেউ আটকাতে পারবে না। এই কথা বলে সে ইয়ান আর চেনের উপর আক্রমণ করে। তখন ইয়ান সে আক্রমণটি আটকাতে থাকে। এক পর্যায়ে চেন আর ইয়ান শাহকে আঘাত করে ফেলে দেয়। তখন ইয়ান সেই ইউনশান পাখাটি বের করে। ইয়ান যখন তাকে সিল করতে যাবে তখন শাহ বলে যে তুমি কি মনে করো তুমি আমাকে সিল করতে পারবে? আর আমি তোমাকে বলি শোনো, তোমার সাথে যে চেন আছে সে আসলে আমারই অনুকরণ, আমার স্মৃতিচারণ থেকে তাকে তৈরি করা হয়েছিল। তো শাহ যখন এই কথা বলে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মৌলিং যখন শাহকে সিল করে চলে গিয়েছিল তখন শাহ অনেক কষ্ট পেয়েছিল, আর তখন তার ভিতর থেকে কালো একটি এনার্জি বের হয়, আর সেই এনার্জির মাধ্যমে চেনের জন্ম হয়েছিল। আর যেহেতু চেনের জন্ম এইভাবে হয়েছিল, যার জন্য এই চেনের আগে কোনো স্মৃতি ছিল না, অর্থাৎ তার তো কোনো শৈশব বা কৈশোরকাল ছিল না। তো এটা বলে শাহ চেনকে তার কাছে টেনে নেয় আর ইয়ানকে বলে যে তুমি ভালো করে শোনো, যদি তুমি আমাকেও সিল করার চেষ্টা করো তাহলে চেনও সিল হয়ে যাবে, আর আমাকে মেরে ফেলে চেনও মারা যাবে। আসলে চেন শুধুমাত্র মৌলিং এর স্মৃতিচারক, অর্থাৎ এখানে শাহ মৌলিং এর স্মৃতিতেই চেনকে তৈরি করেছিল। এই কনসেপ্টটা কিছুটা অদ্ভুত, তবে ড্রামাতে আমাদেরকে এটাই বলা হয়। তখন শাহ বলছিল যে যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে কিন্তু চেন মারা যাবে, যার জন্য তুমি আমাকে মেরো না। কিন্তু চেন ইয়ানকে বারবার বলছিল যে ইয়ান আমাকে মেরে ফেলো। তখনই শাহ চেনকে তার ভেতরে টেনে নেয়, যেটাতে ইয়ান তার কাছে চলে যায় আর শাহ ইয়ানের গলা টিপে ধরে। সে ইয়ানের গলা টিপে ধরে বলে যে চেন এখন মারা গিয়েছে, তুমি তাকে আর খুঁজে পাবে না, এখন শুধুমাত্র আমি থাকবো শাহ। এই কথা বলে শাহ হাসতে থাকে। তো তখন ইয়ান চেনের স্মৃতি মনে করতে থাকে। চেনের স্মৃতি মনে করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাই শাহকে চেন ধরে ফেলে, অর্থাৎ শাহের ভিতরে তো চেন ছিল। চেন শাহকে কিছু সময়ের জন্য তার পাওয়ার দিয়ে আটকে রাখে আর ইয়ানকে বারবার বলতে থাকে যে তাকে মেরে ফেলতে, কিন্তু ইয়ান বারবার তাকে মানা করছিল। সে বলছিল আমি তোমাকে মারতে পারবো না। কিন্তু এক পর্যায়ে সে যখন দেখে যে চেন তার কন্ট্রোল হারিয়ে ফেলছে, অর্থাৎ শাহ তার উপরে কবজা করছে, তখন সে বাধ্য হয় চেনকে অর্থাৎ শাহকে মারতে, কারণ তাকে না মারলে কোনো কিছু ঠিক হবে না, এবং চেনও তাকে বাধ্য করছিল তাকে মারার জন্য, অর্থাৎ তাকে সিল করার জন্য। তখন এক পর্যায়ে ইয়ান বাধ্য হয়ে তাকে আঘাত করে আর সেই ইউনশান পাখার মাধ্যমে সেখানে সিল করে দেয়। তো ড্রামার শেষে আমাদেরকে দেখানো হয় যে সেই গুহার ভিতরে আমরা সেই বিড়ালের লণ্ঠনটি দেখতে পাই, যেটা কিনা ইয়ান চেনকে দিয়েছিল। আর অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, ইয়ান তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল। তখন সেখানে থাকা একটি দোকানদার তাদের বলছিল যে আমার কাছে একটি বিড়ালের লণ্ঠন আছে, যদি তোমরা পছন্দ করো তাহলে দেখতে পারো। এটাতে ইয়ানের মেয়ে বলে যে এই অনুষ্ঠানের জন্য বিড়ালের আকৃতির লণ্ঠনগুলো কেন তৈরি করা হয়। তখন এটাতে সেই দোকানদার বলে যে এই লণ্ঠনগুলো চেন নামের এক জাদুকরী প্রাণীর সম্মানে তৈরি করা হয়, আর সেই বিড়ালের লণ্ঠন অনেক বেশি পছন্দ করত। সেই সময় মানব রাজ্য রক্ষা করার জন্য চেন এবং ইয়ান 3 দিন এবং 3 রাত ধরে পাশাপাশি শাহের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর অবশেষে তারা শাহকে আটকাতে সফল হলো। আর এর জন্য এই লণ্ঠনটি তাদের দুজনের স্মরণেই তৈরি করা হয়েছিল। ইয়ান এই কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল আর হাসছিল। এক পর্যায়ে সে যখন কথা শুনতে শুনতে পেছনের দিকে তাকায় তখন সে তার সামনে চেনকে দেখতে পায়। চেন তাকে দেখে হাসছিল, আর তখন ইয়ান তার মেয়েকে কোলে করে নিয়ে সামনে এগিয়ে যায়। আসলে এটা হয়তো বা ইয়ান কল্পনা করছিল। তো ইয়ান যখন তার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন তার মেয়ে পেছনের দিকে তাকিয়ে চোখ মারে।
আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এন্ডিং এ আমাদেরকে এটা কি বোঝানো হলো তা তো ভালোভাবে বোঝা গেল না। আর চেন কি আদেও ফিরে আসবে কি আসবে না এটা আমাদের ড্রামাতে বলা হয় না, যেহেতু ইয়ান তাদেরকে একবারে সিল করে দিয়েছিল। তার মানে যতটুকু বোঝা যাচ্ছে যে চেন আর ফিরে আসবে না, তবে ইয়ান যে তার মেয়েকে নিয়ে অনেক খুশি আসে সেটা বোঝা যাচ্ছিল। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটি ভালো লেগেছে কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। তো এমনই অসাধারণ ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ড্রামার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চাই চিয়ান।